শুরুতে ভারতের ইতিহাস যদি দেখি, তাহলে প্রাচীন যুগে আমরা যদি দেখি, তাহলে আমরা প্রথম আমাদের যে যুগটা ছিল তাকে কি বলা হচ্ছে ভারতের ইতিহাসে, সেটা হচ্ছে এজ গুলো বলা হচ্ছে, তাই না? তাহলে প্রথমে আমাদের কি যুগ, তাহলে স্টোন এজ, তাই না? স্টোন এজের পরে কি আসছে? কপার, তারপরে ব্রোঞ্জ, তারপরে তারপরে আয়রন আসছে, তাই তো? এই সময় আমাদের জীবনযাত্রা কেমন ছিল বলো? অর্থাৎ আমাদের জীবনযাত্রা মানে আমাদের পূর্বসূরীদের, তাদের জীবনযাত্রা কেমন ছিল, বা তারা কিভাবে জীবিকা করতো, বা কিভাবে বেঁচে থাকতো, কিভাবে তারা বেঁচে থাকতো। অর্থাৎ আমরা মূলত তখন কি দলপতি ছিল এক নাম্বার, তাই তো? দল অর্থাৎ দলপতির দ্বারাই সমাজ চালিত হতো। আচ্ছা, তারপরে বলছো শিকার এবং পশুপালন। প্রথমে শিকার, তারপরে ধীরে 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 পশুপালন। আচ্ছা, তাহলে শিকার যখন হচ্ছে সেই সময়, মানে তার আগের যদি সময় বলি, যে আমরা পোশাকেও আমাদের উন্নতি তেমন ছিল না, গাছের ছাল বা গাছের পাতা পরে আমাদের, তাই তো, লজ্জা নিবারণ করা হতো। যাই হোক, তাহলে এইরকম জায়গায় ধীরে 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 যত যুগগুলো এলো, অর্থাৎ এই যুগগুলো যখন শেষ হচ্ছে, আয়রন যুগ, তখন আমরা কি দেখছি? তখন আমাদের মধ্যে ইনার এবং আউটার দিক থেকে, সেটা মানুষের হোক এবং সমাজের হোক, কি হচ্ছে? উন্নতি লাভ করছে, তাই না? অর্থাৎ আমরা সিভিলাইজড হয়ে যাচ্ছি। তাহলে সিভিলাইজড এই পার্সনরা যখন তারা কোনো নগর বা সমাজ গড়ছে, তাই না, সোসাইটি বা সব নগর গড়ছে, তখন তাদের কি বলা হচ্ছে? সিভিলাইজেশন বলা হচ্ছে, তাই তো? যেটা তোমাদের হয়েছে সিন্ধু সভ্যতা হয়েছে, অর্থাৎ প্রথম আমাদের সভ্যতা ছিল মেহেরগড় সভ্যতা, তারপরে সিন্ধু সভ্যতা, তারপরে বৈদিক সভ্যতা। এবার বৈদিক সভ্যতা যদি আমরা বলি, বৈদিক সভ্যতা সূত্রপাত করেছিল কারা? এটা সবার জানা আছে কম বেশি, আমাদের আর্যরা। আর্যরা করেছিল। তাহলে আমার বলার উদ্দেশ্য একটা, আর্যরা যে করেছিল, অর্থাৎ আর্যরা কোথা থেকে এসেছিল, বা আর্যরা কারা ছিল, এটা জানা আছে কারণ? আর্যরা, আর্যরা কি একটা জাতি নয়, আর্যরা আসলে একটা ভাষা, ভাষা বংশ বা ভাষা গোষ্ঠী বলা যায়। যারা কোত্থেকে এসছে না, রাশিয়াতে একটা পর্বত আছে উরাল পর্বত, এই উরাল পর্বতের পাদদেশে মূলত একটা ভাষা বংশ বসবাস করতে। সেই ভাষা বংশটার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। তাহলে এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ মূলত 10টা শাখায় ভাগ হয়ে যাচ্ছে। তার মধ্যে লাস্ট যে ভাগটা হচ্ছে, সেই ভাগটার নাম হচ্ছে কি? ইরানীয় আর্য শাখা। লাস্ট ভাগের নাম কি হচ্ছে? ইরানীয় আর্য। মনে করা হয় যে পৃথিবীর বেশিরভাগ ভাষা, মনে করা হয় যে পৃথিবীর বেশিরভাগ ভাষা এই 10 ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে। বেশিরভাগ, সবটা নয়, বেশিরভাগ ভাষা। তাহলে এই যে ইরানীয় আর্যটা, ইরানীয় আর্যটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে ইরানীয় আর্য, ইন্দো ইরানীয়টা দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে ইরানীয় আর্য, যেটা পারস্যের দিকে চলে যাচ্ছে, আর একটা কি হচ্ছে? ভারতীয় আর্য, তাই তো? ভারতীয় আর্যটা উত্তর দিক থেকে আর্যরা ভারতে প্রবেশ করেছিল, এবং হিস্ট্রিতে বলা হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে। এখন উত্তর দিক থেকে বেশিরভাগ ক্ষেত্রে সাহিত্যে যখন পড়ানো হয়, বলা হয় উত্তর দিক থেকে এসছে, আর ইতিহাসের আর একটু কনফার্ম হয়ে যায় উত্তর পশ্চিম দিক থেকে। তাহলে এই আর্যরা এসে তারা কি করেছিল? বৈদিক সভ্যতার ভিত স্থাপন করেছিল, তাই তো? তারা বেদ রচনা করেছিল, তাদের মাধ্যমে বেদ রচনা হয়েছিল, তাদের মাধ্যমে। তাহলে এইরকম জায়গা থেকে, এবং বেদ পরবর্তীকালে, বেদের যে ভাষাটা সংস্কার হয়ে তৈরি হয়েছিল, যে ভাষাটার মাধ্যমে লেখা লিখিত হয়েছিল, সেটাকে বলা হচ্ছে সংস্কৃত ভাষা। এই সংস্কারের মাধ্যমে তৈরি হয়েছিল বলে। তাহলে এইরকম সমাজে সভ্যতাগুলোতে তোমরা যদি দেখো, দেখবে যে ক্লাসিফিকেশন ছিল, অর্থাৎ সমাজের স্তরভেদ। সমাজের স্তর মানে উচ্চ শ্রেণী থেকে নিচু শ্রেণী, ধীরে ধীরে যারা সমাজের সব থেকে নামি দামি বা সমাজের উচ্চ বংশ, তারা থাকবে সবার ওপরে। তারপরে যারা সমাজের শাসক, তারপরে যারা ক্ষমতার পর 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 ভাগ করে যারা নিচে যাচ্ছে। এই সময় যারা সমাজের মেথর বা নিচু শ্রেণী জাতি, তারা একদম সমাজের বাইরে, প্রয়োজনে তারা সমাজের মধ্যে ঢুকতো, তাও উচ্চ বংশের পারমিশন ছাড়া ঢুকতে পারতো না। তার মানে এখানে গোষ্ঠীবদ্ধ জীবন এজগুলোতে আমরা দেখেছিলাম দলপতি শ্রেষ্ঠ, কিন্তু বৈদিক সভ্যতা বা সভ্যতাগুলোতে আমরা কি দেখেছি? যে এখানে কোনো দলপতি নয়, এখানে দলপতি সে কি করছে? তার বংশকে পরপর শাসন করানোর চেষ্টা করছে। তার মানে এখান থেকে চেঞ্জ হয়ে গেল, বংশকে আমি যদি শাসন করি, আমার বংশের কি হবে? বংশ পরম্পরায় আমার উত্তরসূরিরা শাসন করে যাবে। তার মানে ধীরে 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 আমাদের সমাজ ব্যবস্থা কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি চেঞ্জ হয়, এরপরে এক একটা বংশ গুরুত্ব পেতে লাগলো। ভারতে প্রচুর বংশ গুরুত্ব পেয়ে গেল, তোমরা জানো, কাশ্মীর বংশ, রাষ্ট্রকূট বংশ, পাল বংশ, প্রতিয়ার বংশ, কনৌজ বংশ, তাই না? এই ধরনের বংশগুলো বড় হতে লাগলো, এবং বড় হতে লাগলো মানে এরা এক একটা জায়গায় এরা শাসন করা চালু করে দিল, শাসন করা চালু করে দিল। তাহলে এই শাসন করা চালু করলো, এটা বড় কথা নয়। এবার এরা একটা সময় পরে কি করছে? এদের মধ্যে কিছু বংশ গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে বা ক্ষমতা বেশি পেয়ে যাচ্ছে।
এই ক্ষমতা যারা পেয়ে যাচ্ছে, এরা কি করছে, বাকি যে কম গুরুত্ব বা কম ক্ষমতাশালী বংশগুলোর সাপোর্টে এরা সাম্রাজ্য তৈরি করছে। এরা কি করছে, সাম্রাজ্য তৈরি করছে। তখনই তো প্রথম সাম্রাজ্যের ভাবনা চলে এলো কখন, তোমরা জানো, মৌর্য সাম্রাজ্য চলে আসে, তাই তো। অর্থাৎ সিভিলাইজেশনের পরে, বৈদিক সভ্যতার পরে সাম্রাজ্য তৈরি হচ্ছে কখন, মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্যের পরে কি আসছে, গুপ্ত সাম্রাজ্য। এবং গুপ্ত সাম্রাজ্যতে তোমরা জানো যে আমাদের এই পশ্চিমবঙ্গে তথা ভারতে কালচারে, তাই না, সব থেকে বেশি, এক কথায় আর্ট এবং কালচারে সব থেকে বেশি উন্নতি লাভ করেছিল কখন, এই গুপ্ত সাম্রাজ্যে। এই গুপ্ত সাম্রাজ্যের পরে কি ঘটনা ঘটছে যদি ভারত তথা পশ্চিমবঙ্গের ইতিহাসে দেখি, এখানে আমরা দেখবো যে সেই সময় কি হচ্ছে না, এরপরে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে। আমরা যে জায়গায় বর্তমানে আছি, এটাকে বলা হতো তৎকালীন সময়ে, কি বলা হতো, গৌড় বলা হতো। এই গৌড়ে কি হচ্ছে, একটা রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা বা অরাজকতা সৃষ্টি হচ্ছে। এই অরাজকতাটাকে কি বলা হচ্ছে, বাংলাতে বলা হয় মাৎসন্যায় প্রথা। অর্থাৎ উঁচু শ্রেণী বা যাদের ক্ষমতা আছে তারা নিচু শ্রেণীর মানুষদেরকে ব্যবহার করছে বা জব্দ করছে বা শাসন করছে বা ক্ষতি করছে। এইরকম সময় তার পরবর্তী, অর্থাৎ সপ্তম শতকে, এটা সপ্তম শতকের পরে আমাদের কি আসছে না, একজন জনসাধারণ দ্বারা একজন কে নির্বাচিত করা হচ্ছে, তার নাম হচ্ছে গোপাল। অর্থাৎ এই গোপাল থেকে পাল বংশের সূত্রপাত হয়ে যাচ্ছে। এই পাল বংশের সূত্রপাত হওয়ার পরই কি হচ্ছে আমাদের এখানে, তার সঙ্গে সঙ্গে পাল বংশের পরবর্তী যে সাম্রাজ্য আসছে সেটা হচ্ছে সেন বংশ, তাই তো। অর্থাৎ সেন সাম্রাজ্য বা সেন কিংডম চালু হয়ে যাচ্ছে। এই সেনের শুরু হচ্ছে বিজয় সেন, আর লাস্ট হচ্ছে লক্ষণ সেন। সেনের লাস্ট কে হচ্ছে লক্ষণ সেন। লক্ষণ সেন হচ্ছে নবদ্বীপের রাজধানী ছিল, নবদ্বীপে। কততে তিনি হচ্ছেন, 1203-এ হটে যাচ্ছে, নবদ্বীপ থেকে হটে যাচ্ছে 1203। আমি এইটুকু সংক্ষিপ্ত বললাম কেন, কারণ এখান থেকে আমাদের টপিক চালু হয়ে যাবে। এবার ডিটেলসে যাব আমরা। এই যে 1203-এ একে হটালো কে, একে হটালো তোমরা জানো, 1203-এ বাংলা আক্রমণ করেছিল ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খিলজি, তাই তো। 1203-এ তিনি জাতিতে কি ছিল, ইসলাম। অর্থাৎ তার যদি মূল জাতি দেখা যায় সেটা গোষ্ঠী, আর ধর্ম ছিল তার ইসলাম। তার মানে ভারতে ইসলাম, অর্থাৎ বাংলাতে ইসলামের আক্রমণ, তাই তো, বা মুসলিম ধর্মের বা মুসলিম জাতির আক্রমণ হলো। তাহলে একটা স্বাভাবিক প্রশ্ন আমাদের জাগতে পারে যে 1203-এ হঠাৎ কিভাবে মুসলিম আক্রমণ করলো, তাও যেখানে তোমরা এতদিন জানো যে ওপর থেকে এতটা পাহাড় টপকে, এতটা বাঁধা টপকে আরবের আসা কোনোদিনও বা তুর্কিদের আসা কোনোদিনও সম্ভব নয়। তার মানে কিছু একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনার জন্য হঠাৎ এখানে বাংলাতে এরা আক্রমণ করার সুযোগ পেয়েছিল। এইবার সেইটার হিস্ট্রিটা হচ্ছে আমাদের মিডিয়াভেলের দিকে চলে যাব আমরা। এবার ওখানে আমরা চলে যাব। এইটুকু খালি আমি বললাম যাতে আমাদের মনে রাখার জন্য, এর মধ্যে কোনো ডিটেলস কিছু নেই আমাদের, এটা খালি মনে রাখার জন্য আমরা বললাম। 1203টা মনে রাখো, ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খিলজি, একজন জাতিতে তুর্কি আর ধর্মতা ইসলাম, বাংলা আক্রমণ করেছিল। এইটুকু খালি মনে রাখো। এবার দেখো তাহলে ভারত এমন একটা সমৃদ্ধশালী দেশ। এবার আমরা মানে আমাদের মেন টপিকে যাব, মিডিয়া বেলের শুরু একদম করে দেবো এখান থেকে। ভারত যে সমৃদ্ধশালী দেশ আগাগোড়া থেকেই, এটা আমাদের সবার জানা। তাহলে সেখানে ভারতে কারা কারা এসেছিল পাশ্চাত্য জাতি, তোমরা সবাই জানো, ব্যবসার জন্য আরব, তাই তো, ওলন্দাজ, ডাচ, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, এই জাতিগুলো মূলত বেশি প্রভাবশালী জাতি ছিল, যারা ভালোভাবে এখানে ব্যবসাও করেছে। এবং সৌভাগ্যবশত এদের মধ্যে কিছু জাতি আমাদের এখানে শাসনও করে গেছে। দুর্ভাগ্য বা সৌভাগ্য যেটাই বলো, তাদের মধ্যে একজন হচ্ছে, প্রথমে এরা সবাই ব্যবসা করতো এখানে, আরবরা প্রথমে। এবার আমরা আরবদের কথা বলবো। আরবরা এখানে ব্যবসা করতো আগাগোড়ায়। কোথায় ব্যবসা করতো, উত্তর দিকে, অর্থাৎ ভারতের উপরের দিকে জায়গাটা হচ্ছে দাক্ষিণাত্য এবং পশ্চিম উপকূল, ভারতের পশ্চিম উপকূল এবং দাক্ষিণাত্য। এটা ফার্স্ট কোশ্চেন এখান থেকে চালু হচ্ছে, আরব ইনভার্সন বা আরব সাম্রাজ্য বিস্তার বা আরব আক্রমণ বা সিন্ধু বিজয়, যে নামেই হোক, যে নামেই দিক, এই একই অ্যান্সার হবে। কোথায় বাণিজ্য করতো এরা, এরা হচ্ছে পশ্চিম উপকূল এবং দাক্ষিণাত্য অঞ্চল। স্বাভাবিক কথা, মানে ভারতের গুজরাট এই জায়গাগুলোতে করতো। কারণ এবার কেন সমুদ্রকুল, কেন, কারণ তোমরা সবাই জানো সেই সময় বাস তো চলেই না, তো করবেটা কিভাবে, জাহাজের মাধ্যমেই সবাই ব্যবসা করতো। তো স্বাভাবিক কথা, পশ্চিম এবং দাক্ষিণাত্য এই জায়গাতে আরবরা প্রথমে। এবার সমস্যা হচ্ছে 622 ঘটনাক্রমে 622 চলে আসছে। 622-এ হজরত মোহাম্মদের জন্ম হচ্ছে, আমরা সবাই জানি। এবং তারপরে এই রকম সময় কি হচ্ছে, হিজরি সাল, অর্থাৎ আরবি সাল চালু হচ্ছে, তাই না, হিজরি সন বলছে। এবং এই যে ইসলাম ধর্ম যখনই ধীরে ধীরে প্রচারিত হচ্ছে,
সেই সময় যে জিনিসটা হচ্ছে কি হচ্ছে না, ইসলাম ধর্মের ভিতকে মজবুত করার জন্য বা ইসলাম শাসনকে সুদৃঢ় করার জন্য যে বিষয়টা যে বিষয়টা যে বিষয়টা হ্যাঁ, এর খেয়াল রাখতে হবে চারদিকে কি করা যাবে। তোমরা খেয়াল রাখছো, ওরা রাখছে না। একটু নয় আগে দিন স্যার, একটু নয় এগিয়ে দিন, দরকার হয়, অসুবিধা নেই, এরা তো বেরোবে না কেউ। হ্যাঁ, একটু আগে দিন। তাহলে এবার দেখো, তাহলে আরবরা কি হলো ঘটনাক্রমে, এবার তাহলে ইসলাম ধর্মকে কি মজবুত করতে গেলে কি করতে হবে, ব্যবস্থা তো নিতে হবে। সেই ব্যবস্থার মধ্যে ইসলাম ধর্মের ভিতকে দৃঢ় করার জন্য একটা পথ তৈরি করা হলো। সেই পথটার নাম হচ্ছে খলিফা। পথটার নাম কি? খলিফা। ইংলিশে CHALI, খলিফা বা PHA খলিফা। ইংলিশে খলিফা হচ্ছে ওই একই জিনিস, হচ্ছে CHA আছে মানে খ হয়ে যাবে খলিফা। এই খলিফা, চারজন খলিফা ছিলেন। চারজন খলিফার মধ্যে একজনের নাম হচ্ছে হযরত ওমর। হযরত ওমর ইনি 638-এ ওই উত্তর ভারতের দিক থেকে ভারতে আক্রমণের একবার চেষ্টা করিয়েছিলেন এখানকার শাসকদের দ্বারা, মানে তিনি যাকে গভর্নর হিসেবে পাঠিয়েছিলেন তার দ্বারা, কিন্তু এটা ফেল হয়েছিল। শুধু 638 নয়, 643, 636, 711। 711 কেন হয়ে গেল? এবার 638, 643 এইবার বারবার পাঠিয়েছিল কিন্তু ফেল হয়েছে। এই জন্য এগুলোকে আমাদের ইতিহাসে, মানে ইতিহাসে অনার্সের ছেলেদের ধরা হয়, কিন্তু আমাদের CGL বা SSC তে এগুলো আমাদের ধরা হয় না। আমাদের ধরা হচ্ছে কখন না, 711-তে। 711-তে একজন ছিলেন বাসরা বলে একটা জায়গা আছে আরবে, বাসরার গভর্নর, BASRA, বাসরার গভর্নর, তার নাম হচ্ছে আল হাজ্জাজ। এখান থেকে এই কোশ্চেন গুলো আমাদের বারবার আসে, ALHAJJ, আল হাজ্জাজ। এই যে আল হাজ্জাজ, ইনি 711-তে তিনি দুবার পরপর ভারত আক্রমণের জন্য তার সেনা পাঠিয়েছিলেন, কিন্তু এই দুবার ফেল হয়েছেন, অর্থাৎ ভারত আক্রমণ সফল হয়নি। 712-তে এবার এখান থেকে আমাদের আবারও একটা ফের কোশ্চেন আসে, এখানে 712-তে কি হচ্ছে, 712-তে তিনি পাঠাচ্ছেন একজন শাসককে, তার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। কি নাম? মোহাম্মদ বিন কাসিম। কোথায় পাঠাচ্ছে? সিন্ধ প্রদেশে, অর্থাৎ সিন্ধু প্রদেশে। কোথায় পাঠাচ্ছে? সিন্ধ প্রদেশে। সিন্ধ প্রদেশের গভর্নর কে ছিল সেই সময়? গভর্নর ছিল গভর্নর বলছি, সিন্ধ প্রদেশের শাসক ছিল সেই সময় দাহির, DAHIR, দাহির। এই দাহিরকে আক্রমণ করলো এবং দাহিরকে পরাজিত করে ভারতে প্রথম মুসলিম বা ইসলামিক শাসন কি হলো, ভিত চালু হলো। কততে তাহলে হচ্ছে? 712-তে। কাকে হটাচ্ছে? দাহিরকে। কোথাকার শাসক ছিলেন? সিন্ধ প্রদেশে। আচ্ছা, কেন এবার দাহিরকে আক্রমণ করলো? কি কারণ? এটা তো চুক্তিটা তো আলাদা, কারণ এরা ব্যবসা করতো, এবার ব্যবসাতে হঠাৎ আক্রমণ করা যাবে না। সমস্যা হচ্ছে আরবের কিছু ব্যবসায়ী তারা সিংহলেও বাণিজ্য করত। এই সিংহল রাজা, ওখানের ব্যবসায়ীরা মারা যায় হঠাৎ। সিংহল রাজা তখন কি করলো, ওই জাহাজে করে ওদেরকে আবার আরবে ব্যাক পাঠাচ্ছিল। সেই সময় এই যে দাহির বলা হচ্ছে, যেখানে সিন্ধ প্রদেশে, এখানে একটা বন্দর আছে, তার নাম দেবল বন্দর, অর্থাৎ বর্তমান করাচি। এই করাচিতে কি হচ্ছে, এখানে তাহলে জায়গাটা কার হয়ে যাচ্ছে? দাহিরের জায়গা। তখন আল হাজ্জাজ বলছে, তোমার জায়গায় যেহেতু হয়েছে, ক্ষতিপূরণ দিতে হবে কাকে? তোমাকেই দিতে হবে। অর্থাৎ জলদস্যু বা পাইরাইটসরা এই জাহাজটাকে লুট করেছিল এবং মেরে ফেলেছিল বাকিদের। সেই রকম একটা জায়গায় এই সুযোগে তাহলে কি আক্রমণ করলো? তাহলে মোহাম্মদ বিন কাসিম আক্রমণ করলো। এখানে এই পর্যন্ত মোহাম্মদ বিন কাসিম, আল হাজ্জাজ, এই কটা কোশ্চেন আমাদের এখান থেকে আরব বিজয় থেকে এখানে আসে, বা সিন্ধু বিজয় থেকে এই কটা কোশ্চেন আমাদের আসে। আরো দুটো কোশ্চেন এখান থেকে আসে। আচ্ছা, মনে হয় ডাকছে, দেখো আরো দুটো কোশ্চেন আসে। কি না, এই যে 712-র পরে আরেকজন এখানে এসেছিলেন, তার নাম হচ্ছে কি? জুনায়েদ। বাংলাতে জুনায়েদ, ইংলিশে জুনাইদ হবে। জুনাইদ, তিনি কত সাল? তার 724 থেকে 738, 724 থেকে 738 এখানে এসেছিলেন। কি নাম বললাম? জুনায়েদ। ঠিক সেই সময় গভর্নরও কে ছিলেন? আল হাজ্জাজ গভর্নর। ঠিক আছে, তাহলে এইরকম সময় জুনায়েদ যখন আসছে, এই জুনায়েদ 724 থেকে 38 এখানে শাসন করছেন এবং তিনিও সিন্ধু প্রদেশে তার ক্ষমতা বজায় রেখেছিলেন। আর রাজপুতানা পর্যন্ত তিনি চেষ্টা করেছিলেন বিস্তার করার তার সাম্রাজ্য। তবে প্রতিহার বংশ, ওপরের দিকে জানো তোমরা যে ছোট ছোট বংশগুলো বলছিলাম, যারা নিজেরা রাজধানী স্থাপন করেছিল, এই প্রতিহার বংশ তাদের এতটা বাধা দিয়েছিল যে তারা ভারতের ভেতরে প্রবেশ করতে পারেনি।
এই পর্যন্ত গেল আমাদের আরব বিজয় বা সিন্ধু বিজয়ের থেকে যা যা কোশ্চেন আসে এইটুকু হিস্ট্রির মধ্যে আছে, ঠিক আছে, আমাদের যে জায়গাটুকু লাগে। এরপরে ঘটনাক্রমে সময় পেরোচ্ছে, কিন্তু সময় পেরোলেও আমরা তো, ইতিহাসটা এমন একটা জায়গা, আরব যেখানে আক্রমণ করছে ভারতে, এগুলো তো ভারতের ইতিহাস, কিন্তু আরব কি ভারত আক্রমণ খালি করেছিল, বাকি জায়গায় কি আক্রমণ করেনি? নিশ্চয়ই করেছে। এর পাশাপাশি আরব পারস্য তো আক্রমণ করেছে, আমাদের যে জায়গাটুকু লাগবে সেইটুকু নিয়ে নেবো খালি। পারস্য আক্রমণ করেছে, পারস্য আক্রমণ করার সময় ওখান থেকে তিনটে বংশ পালিয়ে এসেছিল। একটা হচ্ছে ইয়ামিনী বংশ, ইয়ামিনী YAMINI, ইয়ামিনী বংশ। 2 নাম্বার হচ্ছে ইলবারি বংশ, ILBARI, ইলবারি। 3 নাম্বার হচ্ছে সাহান্স বানি, 3 নাম্বার হচ্ছে সাহান্স বানি, SAHANSHBANI, সাহান্স বানি। তাহলে কটা বংশ? 3টে বংশ। এবার কেউ আক্রমণ করলে সেখান থেকে কেউ পালাবে, এটা স্বাভাবিক, এটা বলার দরকার নেই যে কেন পালাবে। কেউ নিজেদের বংশ রক্ষার জন্য, কেউ অন্য জায়গায় গিয়ে সাম্রাজ্য বিস্তার, নানান কারণে লোক পালাতো। 3টে বংশ মাথায় রাখো, এখান থেকে কোশ্চেন আসে। 1 নাম্বার ইয়ামিনী, 2 নাম্বার ইলবারি, 3 নাম্বার সাহান্স বানি। আচ্ছা, এরা এসে এই যে 712 থেকে, মানে ঘটনা কি, আরব আক্রমণ করছে, এই সময় এখানেও আক্রমণ হচ্ছে, ওদিকে চলছে। ওদিকে চলতে চলতে এরা কোথায় গিয়ে উঠেছে? আফগানিস্তানে। এরা কোথায় এসে উঠেছিল? আফগানিস্তানে। তাহলে এই এবার ঘটনাক্রমে 900 খ্রিস্টাব্দ চলে এলো, সময়ের বিবর্তনে 900 খ্রিস্টাব্দ এলো। 900 খ্রিস্টাব্দের খলিফা প্রথার অবসান হচ্ছে। যে খলিফা প্রথা চালু হয়েছিল 600-তে, ঠিক আছে, 622-এর পর সেই খলিফা প্রথার অবসান হচ্ছে। তাহলে খলিফা প্রথার যদি অবসান হয়, তার মানে এবার ভেবে দেখো, কেউ কারোর কন্ট্রোলে আর নেই, স্বাভাবিক কথা। তার মানে এই যে মাঝখানে যে 200-250 বছর হলো, এই সময় যারা যারা অত্যাচারিত হয়েছিল এবং যারা যারা পালিয়েছিল, তারা কি হবে? তারাও তো ক্ষমতাশালী ছিল, কিন্তু তারা হেরে গেছিল বলে সাধারণ মানুষকে কেউ কোনোদিনও কোনো জায়গা থেকে হটায় না। একমাত্র যারা ক্ষমতাশালী, যারা প্রতিরোধ করে, তারাই একমাত্র কি পালিয়ে অন্য জায়গায় গিয়ে করে। এই তুর্কিরা এবং পারস্যের, এরা সবাই পালিয়ে এসে কোথায় উঠেছিল? আফগানিস্তানে। এই 200 বছরে তারা আফগানিস্তানের স্থায়ী বাসিন্দাতে পরিগণিত লাভ করেছিল। স্বাভাবিক কথা, 200 বছর থাকলে। কিন্তু তাদের অরিজিন তাহলে কোনটা? অরিজিন কি হলো তাহলে? পারস্য আর তুর্কি, স্বাভাবিক কথা, তাই কি না? তাহলে অরিজিনটা মাথা রাখো। তার মানে এরা হলে অরিজিনের দিক থেকে, তাহলে এদেরকে এখন আমরা কি বলতে পারি? আফগান বলতে পারি না, আবার তুর্কিও বলতে পারি না, কারণ সময়টা কত পেরিয়েছে, প্রায় 150 থেকে 200 বছর। তার মানে এদেরকে আমরা বলতে পারি তুর্কো আফগান বলতে পারি, তাই তো নাকি? তাহলে এরা তুর্কো আফগানে পরিণত হয়ে গিয়েছিল। এইবার এই তুরস্করা, যেই 900 খ্রিস্টাব্দ খলিফা প্রথা শেষ হলো, তুর্কি জাতিরা বলছে মুশকিল, সমস্যা, তাহলে চলো আমরাও আক্রমণ করি। এরা এবার কি করলো? আফগানিস্তানের একটা জায়গা ছিল গজনি বলে, একটা জায়গা ছিল, এই গজনিতে তুর্কিরা আক্রমণ করলো। অর্থাৎ তুর্কির এক জাতির নাম কি, তার আলাপ্তাগিন। কি নাম? আলাপ্তাগিন। আলাপ্তাগিন এই গজনিতে আক্রমণ করছেন এবং গজনির সাম্রাজ্য কি, সেখানে গজনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে, যেটাকে বলে গজনবী বংশ বা গজনিবাস। ওপরে তোমাদের হেডলাইনে যেটা আছে, গজনবী বংশ বা গজনিবাস, ঠিক আছে। এখান থেকে তাহলে কে হলো? তাহলে আলাপ্তাগিন। আলাপ্তাগিনের পরবর্তীকালে ঘটনাক্রমে গুরুত্বপূর্ণ এখানে সম্রাট ছিল। তাহলে কোশ্চেন এখান থেকে আসে যে কে প্রতিষ্ঠা করেছিল? তাহলে আলাপ্তাগিন। আলাপ্তাগিনের জামাতা এর পরে গজনির দায়িত্ব নিচ্ছে, তার নাম কি ছিল? সাবুকতাগিন, SABUKTAGIN, সাবুকতাগিন। আর বাংলাতে সাবুকতাকিন, ইংলিশে গিন আর বাংলাতে কিন হবে, সাবুকতাগিন। এই সাবুকতাগিন, সবুকতাগিনের পরে সবুকতাগিন তার বড় ছেলে, তার বড় ছেলের নাম কি? সুলতান। আসলে সুলতান তো না, মাহমুদ। বড় ছেলের নাম হচ্ছে মাহমুদ, কিন্তু তার ছোট ছেলেকে, মানে মাহমুদের পরের ভাইকে সিংহাসনে বসিয়েছিল। তো স্বাভাবিক কথা, তোমরা জানো যে সিংহাসনে যদি বড়কে বাদ দিয়ে ছোটকে বসা, তাহলে কি হবে? তার মধ্যে একটা থাকবে, স্বাভাবিক কথা। এবং এর পরে এই সবুকতাগিনের পর কি হচ্ছে না, তখন সঙ্গে সঙ্গে এ মাহমুদ কে হটিয়ে নিজে সিংহাসনে বসে যাচ্ছে। সময়টা হচ্ছে 998 থেকে 1030 পর্যন্ত মাহমুদের সময়সীমা। মেটেরিয়ালসে আছে 1097, তাই তো? 97 আছে এখানে, 97টা খালি ব্র্যাকেটে 98 লিখে রাখো, কারণ এনসিআরটির বইতে 98 আছে, কিন্তু 97 অনেক বইতে আছে, ওই জন্য ওখানে দিয়ে রেখেছি যাতে কনফিউশন না হও তোমরা। এবার দেখো তাহলে 1098 থেকে কি বললাম, এই 998 থেকে 1030 পর্যন্ত, এই যে এই সময় কি হচ্ছে, কতবার আক্রমণ করেছিল? 17 বার আক্রমণ করেছিল। কোথায় আক্রমণ করেছে? ভারত আক্রমণ করেছে। কতবার? 17 বার। এবার যদি বলে মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কি? মাহমুদের ভারত আক্রমণের মূল উদ্দেশ্য ছিল
সম্পদ লুট করা বা ধনরত্ন, এক কথা সম্পদ লুট করা, ধনরত্ন হোক বা সম্পদ লুট করা। তাহলে সম্পদ লুট করা, প্রশ্ন হতে পারে যে 17 বার যদি আক্রমণ করতে পারে তাহলে ভারতে কেন সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো না? স্বাভাবিক কথা, কারণ 17 বার যেতে আসতে তো প্রচুর সময় লেগেছে, তাই কি না? হিসাবটা কি বলে? তাহলে 17 বার এই যে ভারত আক্রমণ করছে, আসলে এদের এদের কারোরই উদ্দেশ্য ভারতে সাম্রাজ্য বিস্তার ছিল না। এরা সব মধ্য এশিয়ার দিকে এদের সাম্রাজ্য বিস্তার করার চিন্তা ভাবনা রেখেছিল। আর একটা কি উদ্দেশ্য ছিল? কারণ এদেরকেও তো বাঁচতে হবে। এদের কেন? এদের একটা বড় শত্রু ছিল হচ্ছে মঙ্গল জাতি, কারণ ওখান থেকে চীন কাছাকাছি হয়ে যাচ্ছে। এই জন্য এদের মূল টার্গেট ছিল মঙ্গল প্রতিরোধ করা। তাহলে মঙ্গল প্রতিরোধ, তার সাথে সাথে নিজেদের সাম্রাজ্যটা বিস্তার করা। কারণ লুট করতে গিয়ে আবার কি মঙ্গল তো ধীরে ধীরে কি, মঙ্গলকে যত ঢুকতে দেবো আমরা কি হবে, মঙ্গল তত তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসবে। এই জন্য গজনি বলো আর ঘড়ি বলো, মানে ঘুর সাম্রাজ্য, এরা সবাই কি, এদের উদ্দেশ্যই ছিল মধ্য এশিয়ায় সাম্রাজ্য বিস্তার আর মঙ্গল জাতিকে রোধ করা। তাহলে এই 17 বারের মধ্যে ফার্স্ট আক্রমণ হচ্ছে হাজারে আক্রমণ করছে, 98 সিংহাসনে বসছে আর হাজারে আক্রমণ করছে। তাহলে হাজারে কোথায় আক্রমণ করছে? পাঞ্জাব আক্রমণ করছে। ফার্স্ট আক্রমণটা আছে ওখানে, দেখো ফার্স্ট আক্রমণ আছে ওখানে। আচ্ছা, ফার্স্ট আক্রমণটা দেখো হাজারে আছে কিনা। কোথায় আক্রমণ করছে? রাজা কে ছিল? জয়পাল। রাজাকে জয়পাল। আচ্ছা, এখান থেকে এবার কোশ্চেন আসে যে লাস্ট আক্রমণ কোথায়, মানে কত সালে আর কোথায় করছে? লাস্ট আক্রমণ হচ্ছে পাঞ্জাবে, আবার জাট রুলার কে আক্রমণ করছে। পাঞ্জাবে জাট রুলার, জে-টি, আর বাংলাতে জয়কার, বর্গীয় জয়কার ঠ। জাট তোমরা জানো পাঞ্জাবের একটা শক্তিশালী কর্মঠ জাতি, তাই কিনা? শিখও যেমন, মানে শিখেদের থেকে, আসলে শিখেদেরকেই অনেক বলা হয় মডিফাইড বলা হয়, এরাও জাট জাতি। যাই হোক, এই জাট জাতিরা, এদের কি হলো, কখন এরা জাট জাতিকে কখন আক্রমণ করলো না, যখনই এর আগের যেটা 16তম আক্রমণ করেছিল, কাকে? 16তম আক্রমণ করেছিল সোমনাথ মন্দির। এইটা থেকে আমাদের বেশি কোশ্চেন আসে। সোমনাথ মন্দির আক্রমণ করেছিল 16তম আক্রমণ। আর সোমনাথ মন্দিরের সময়টা কত? 1025-এ। কত? 1025-এ সোমনাথ মন্দির আক্রমণ করছে, আছে ওখানে দেখো 1025। তবে এখানে একটা কনফিউশন আছে, কনফিউশনটা পরে বলছি। 1025-এ সোমনাথ মন্দির এবার কোন রাজ্যে ছিল? গুজরাটে। আচ্ছা, সোমনাথ মন্দির কোন দেবতার মন্দির ছিল? শিবের। আচ্ছা, এবার এখান থেকে কোশ্চেন হয় যে সোমনাথ মন্দির লুট করে কত মন সোনা নিয়ে গিয়েছিল? এখান থেকে বল 700 মন। কত মন? 700 মন সোনা নিয়ে গিয়েছিল। 1 মন সমান তোমরা জানো, 1 মন সমান 40 কেজি। তার মানে 700 ইন্টু 4, 4 7 28,000 কেজি, তাই তো? স্বাভাবিক কথা, সোনা নিয়ে চলে গিয়েছিল। আচ্ছা, এবার এখান থেকে আরেকটা কোশ্চেন হচ্ছে সোমনাথ মন্দির কতবার ধ্বংস হয়েছিল? কে ধ্বংস করেছিল বড় কথা নয়, কতবার ধ্বংস হয়েছিল? সোমনাথ মন্দির থেকে এই কোশ্চেনটা দেয়। 6 বার ধ্বংস হয়েছিল। 6 বার ধ্বংস হয়েছিল। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখানে দেয়, সোমনাথ মন্দির কোন সমুদ্র তীরে অবস্থিত? সোমনাথ মন্দির কোন সমুদ্র? এটা তোমরা জানো নিশ্চয়ই। ওটা কি হবে? কাথিয়াবাড় হবে, তাই তো? কাথিয়াবাড়, হ্যাঁ, কচ্ছরন্তা কাথিয়াবাড় দ্বীপ হবে, তাই না? কাথিয়াবাড় দ্বীপাঞ্চল হবে কিনা ওটা? তো স্বাভাবিক কথা, কাথিয়াবাড় লিখে রাখো। তাহলে এখান থেকে এবার লাস্ট আক্রমণ কি বললাম? তাহলে 3টে আক্রমণ আমাদের এখান থেকে বারবার কোশ্চেন আসে। একটা হচ্ছে ফার্স্ট 98 সিংহাসনে বসে হাজারে, আর দ্বিতীয় কি বললাম? সোমনাথ মন্দির। আর তৃতীয় কি বললাম? তৃতীয় হচ্ছে কখন লাস্ট আক্রমণ করা? লাস্ট আক্রমণ হচ্ছে 1026-এ, যখন সোমনাথ মন্দির লুট করে ফিরছিল, জাঠেরা তাকে প্রতিরোধ করলো। এই প্রতিরোধটা ঠেকানোর জন্য জাঠেদের উপরে আক্রমণ করলো। এই কটা থেকে আমাদের বারবার কোশ্চেন আসে। এবার দেখো এখানের যে কটা আছে, সাল কটা তোমরা যদি লিখতে চাও 17টা। বাই চান্স কোনো কারণে যদি যে কোনো পরীক্ষা চলে আসে, 17টা সাল কিন্তু বলে দিতে পারি আমি। 17টা সাল তাহলে একটু নোট করে নাও। 17টা সাল ওখানে তোমাদের বলেনি, যেগুলো আমাদের মূল টপিকটা আমি খালি বলে দিয়েছি। 17টা সাল একটু নোট করে নাও। হাজারে আক্রমণ করছে হচ্ছে কি বললাম তাহলে? পাঞ্জাব। আর রাজা ছিল জয়পাল। একটু তাড়াতাড়ি লিখবে তাহলে এই কটা। হাজারে হচ্ছে পাঞ্জাব আর রাজা হচ্ছে জয়পাল। আচ্ছা, 1001-এ হচ্ছে পেশোয়ার। 1001-এ হচ্ছে পেশোয়ার, আর এটা হচ্ছে পেশোয়ার। আর এই পেশোয়ারের এই যুদ্ধটাকে বলা হচ্ছে ফার্স্ট ওয়াহিন্দ ব্যাটেল। WAIHIND, ওয়াহিন্দ। আর বাংলাতে লিখলে ওকার অন্তস্থ আকার হর্ষই দন্তের 9 দয়, ওয়াহিন্দ। আর ইংলিশে WAIHIND, ওয়াহিন্দ ব্যাটেল। এটা কে হয়েছে? এটাও রাজা জয়পালের সাথেই হয়েছে। আচ্ছা, 1005-এ আক্রমণ করছে ভাতিন্ডা। এটা রাজা ছিল বিজয়রাজ। 1005-এ ভাতিন্ডা, এটা রাজা হচ্ছে বিজয়রাজ।
1006 মুলতান, এটা রাজা হচ্ছে দাউদ কারমাথি। দাউদ কারমাথি, দাউদ কারমাথি, DAUD, দাউদ KRMATHI, দাউদ কারমাথি। এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, বলে দেবো এখানে। আচ্ছা, 1006 মুলতান সম্রাট বা বংশ বা এ হচ্ছে রাজার নাম কি? দাউদ কারমাথি। এখান থেকে যে কোশ্চেন হয়, দাউদ কারমাথিরা কোথা থেকে এসেছিল, এরা কোন বংশ, এদের অরিজিনটা কোথায়? ইসমাইলি বংশ। কি বংশ এরা? ইসমাইলি বংশ। তাহলে কটা বংশ পেলাম আমরা? 4টে বংশ। মনে আছে কিনা? 4টে বংশ সুলতানি, দিল্লি সুলতানির সময় কাজে লাগবে আমাদের। আচ্ছা, এবার 1007-8 আক্রমণ করছে আবার মুলতান। 1007-8 আবার মুলতান, রাজা হচ্ছে সুখপাল। 1007-8 মুলতান আর রাজা হচ্ছে সুখপাল। আচ্ছা, নেক্সট 1008 এবং 9 ওয়াহিনদের সেকেন্ড ব্যাটেল। 1008 এবং 9 ওয়াহিনদের সেকেন্ড ব্যাটেল, আনন্দপাল। ইংলিশে আনন্দ পালা লিখবে, আনন্দা পালা হবে, আর বাংলাতে আনন্দপাল। এখান থেকে একটা কোশ্চেন আসে, আনন্দপাল কে ছিলেন? আনন্দপাল হচ্ছে রাজা জয়পালের ছেলে ছিল। আনন্দপাল কে ছিল? রাজা জয়পালের ছেলে। এখান থেকে এই কোশ্চেনটা এসছে, আনন্দপাল কে ছিল, এটা অনেকবার এসছে, আনন্দপাল কে ছিল, সন অফ জয়পাল। আচ্ছা, 1009 নারায়ণপুর আক্রমণ করছে। 1009 নারায়ণপুর, নারায়ণপুর ছিল আলওয়ার জায়গায়। 1009 নারায়ণপুর, নারায়ণপুর হচ্ছে আলওয়ার, ALWAR, আলওয়ার, ALWAR, আলওয়ার, ALWAR, আলওয়ার। আচ্ছা, এটা NCERT অনুযায়ী এর কোনো তথ্য নেই, এখানকার রুলার কে ছিল এটা আননোন বলা হচ্ছে এখানে। আচ্ছা, 1010 বলছে আবার মুলতান। 1010 আবার মুলতান আক্রমণ করছে, রাজা হচ্ছে সুখপাল। 1010 মুলতান আক্রমণ করছে, রাজা হচ্ছে সুখপাল, SUKHPAL, সুখপাল। আচ্ছা, 1013-14 থানেশ্বর আক্রমণ করছে। 1013-14 থানেশ্বর, আর রাজা হচ্ছে রাজারাম, RAJRAM। আর 1014 নন্দন, রাজা হচ্ছে ত্রিলোচনা পালা, বাংলাতে ত্রিলোচন পাল। ত্রিলোচনা পালা, বাংলাতে ত্রিলোচন পাল। আচ্ছা, 1015-16 কাশ্মীর, রাজা হচ্ছে সংগ্রাম লোহার। 1015-16 কাশ্মীর, রাজা হচ্ছে সংগ্রাম লোহার, SANGRAM, সংগ্রাম লোহার, LOHAR, লোহার। আচ্ছা, 1018-19 মথুরা এবং কনৌজ। 1018-19 মথুরা এবং কনৌজ, KNAUJ, কনৌজ, মথুরা এবং কনৌজ। আর রাজা হচ্ছে প্রতিহার রাজ্যপাল, রাজা হচ্ছে প্রতিহার রাজ্যপাল। আচ্ছা, 1019 আবার কালিঞ্জর আক্রমণ করছে, এটা ফার্স্ট কালিঞ্জর আক্রমণ। 1019 কালিঞ্জর, 1019 কালিঞ্জর, এর রাজা হচ্ছে ত্রিলোচনা পালা। 1019 কালিঞ্জর, ত্রিলোচন পাল। আচ্ছা, 1021 কাশ্মীর। 1021 কাশ্মীর, এখানে একজন লেখো ওম্যান রুলার, ওম্যান রুলার লিখে রাখো খালি, এটাও নামটাও আননোন আছে, কিন্তু ওম্যান রুলার লিখে রাখো এখানে, ওম্যান রুলার, RULER, ওম্যান রুলার। আচ্ছা, 1022 গোয়ালিয়র এবং কালিঞ্জর আক্রমণ করছে। গোয়ালিয়র, GWALIOR, গোয়ালিয়র এবং কালিঞ্জর। 1022 গোয়ালিয়র এবং কালিঞ্জর। এখানে চান্দেল বংশ, CHA, চান্দেল বংশ, CHANDEL, চান্দেল, আর বাংলাতে হবে চান্দেল্য, চান্দেল্য বংশ। আচ্ছা, আর এরপরে 1025 হচ্ছে সোমনাথ মন্দির। 1025 সোমনাথ মন্দির, রাজা হচ্ছে ভীমাওয়ান, আর বাংলাতে লিখলে প্রথম ভীম। 1025 সোমনাথ মন্দির, রাজা হচ্ছে ভীমাওয়ান, বাংলাতে লিখলে প্রথম ভীম। আচ্ছা, এবার 1027 এই 1026 লেখো জাট আক্রমণ সিন্ধ হচ্ছে। জাট কোথাকার? সিন্ধ, এখানে লিখে ব্র্যাকেটে লিখে রাখো সিন্ধ, আর তো জাট রুলার হবে। এবার এখান থেকে দুটো কনফিউশন আছে, দুটো কনফিউশনটা বলে দিই। এ অনুযায়ী 17টা আক্রমণ হয়ে গেল। এবার দেখো, এই 17টা আক্রমণের মধ্যে একবার তোমাদের SSCর কোশ্চেনে একবার এসছে যে সোমনাথ মন্দির আক্রমণ হয় 1024, মানে 25-এর অপশন কোনো ছিল না। তাহলে কি করবো আমরা? উপায় নেই, তার মানে সেই সময় আমাদের 24 মারতেই হবে, যেহেতু অপশানে নেই, কোশ্চেনে যেহেতু এসছে, কিছু করার নেই। এটা মাথায় রাখবে, কনফিউশন হওয়ার কিছু নেই। 1025 NCERT তে আছে, 24টাও আছে, ঠিক একই রকম ভাবে 27টাও, মানে লাস্ট আক্রমণ
কেউ বলছে 26, কেউ বলছে 27, কিন্তু 26টা লিখে রাখো, ব্র্যাকেটে 27 লিখে রাখো এখানে। কনফার্মেশনটা যেটা প্রথমে লিখেছি এটাই হচ্ছে কনফার্মেশন। আচ্ছা, এবার দেখো এখান থেকে তোমরা জানো প্রত্যেকটা সম্রাটের সময় হয় কোনো ট্রাভেলার আসে, না হলে কোনো হিস্টোরিয়ান আসে, আর না হলে কোনো পোয়েট আসে। সভাকবি আলাদা আর পোয়েট আলাদা, তাই কি না? সভাকবিকে রাজা নিজে নিযুক্ত করে, আর পোয়েট হচ্ছে ঘুরতে ঘুরতে কি হয়, আসে। তার মানে প্রত্যেকটা কিং বলো, সুলতান বলো বা সম্রাট বলো, তাই তো, এদের সময় কি হয় না কোনো ট্রাভেলার, কোনো না কোনো হিস্টোরিয়ান, এরা সবসময় আসতেই থাকে সময়ের অনুযায়ী। তাহলে মামুদের সময় কারা এসেছিল সেটা একটু নোট করে নাও। মামুদের সময় এসেছিল প্রথমে, তোমরা জানো মামুদের সময় কে এসেছিল, ফিরদৌসি। মামুদের সময় কে এসছে প্রথমে, ইনি কবি ছিলেন, ইনি হচ্ছে কবি, নাম কি, ফিরদৌসি। আছে ওখানে দেখো, না থাকলে নোট করে নাও। ফিরদৌসির লেখার টেক্সট, বইটার নাম ছিল শাহনামা। এস আসলে SHAH হয়, SHNAM, শাহনামা। আর বাংলাতে তালবস্য আকার হওয়ার দন্তনাকার ময়াকার, শাহনামা। আচ্ছা, ফিরদৌসিকে একটা উপাধি দেওয়া হয়েছিল, ফিরদৌসিকে একটা উপাধি দেওয়া হয়েছিল, উপাধিটা হচ্ছে প্রাচ্যের হোমার। প্রাচ্যের হোমার, হোমারকে আমরা সবাই জানি। হোমারকে এখানে কেন এখন বলে দিচ্ছি, কারণ হোমারটা সমস্যা যে কোশ্চেনটা করছি এই কারণেই, কারণ তোমাদের দেখবে মধ্যযুগের আসে, কোশ্চেনে আসে আর্ট অ্যান্ড কালচারের সময়, বা মধ্যযুগের লিটারেচার একটা টপিক আছে, ওখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে। তাহলে হোমার হচ্ছে এমন একজন, তিনি হচ্ছে পাশ্চাত্যের একজন কবি, কিন্তু তিনি কি রচনা করেছিলেন, ইলিয়াড এবং ওডিসি রচনা করেছিলেন, তাই না? মোট 4টে হচ্ছে আমাদের মহাকাব্য আছে পৃথিবীতে, 4টে মহাকাব্য, একটা হচ্ছে ইলিয়াড, 2 ওডিসি, 3 রামায়ণ, 4 মহাভারত, তার মধ্যে 2টোই ওখানে, এই কারণে। আচ্ছা, নেক্সট লেখো আলবেরুনি। আচ্ছা, 3 নাম্বার উডবি, UTBI, উডবি। আর বাংলাতে হর্ষউটা বর্ষী, উডবি। বাংলাতে হর্ষউটা বর্ষী, ইংলিশে UTBI, উডবি। উডবির 2টো গ্রন্থ, উডবি হচ্ছে ঐতিহাসিক ছিলেন, মানে হিস্টোরিয়ান, UTBI, উডবি। আলবেরুনি 3 নাম্বার হচ্ছে উডবি। উডবি কি ছিলেন, হিস্টোরিয়ান। এর 2টো গ্রন্থ ছিল, লিখে রাখো। কিতাব, লেখো কিতাবুল ইয়ামিনী, KITAB, কিতাব হাইফেন দিয়ে উল, হাইফেন দিয়ে YAMINI, ইয়ামিনী। আচ্ছা, আরেকটা কি ছিল, আরেকটা ছিল হচ্ছে তারিখ ইয়ামিনী, TARIK, কোন জায়গায় TARIK আছে, কোন জায়গায় TARIKH। কেউ বলছে তারিখ আর কেউ বলছে তারিখ, তো এইচটা নিয়ে পার্থক্য নয়, তারিখ ইয়ামিনী। 2টো গেল, ঠিক আছে। এবার এখানে মামুদের 3টে উপাধি ছিল, 3টে উপাধি দেওয়া হয়েছিল, উপাধিটা লিখে নাও। উপাধিটা 1 নাম্বার হচ্ছে বাদশিকান, BAT হাইফেন দিয়ে সিকান, SIKN, শিকান। বাদশিকান মানে মূর্তি ভঙ্গকারী বা মূর্তি ধ্বংসকারী। বাদশিকান, BATSIKN, বাদশিকান মানে মূর্তি ধ্বংসকারী বা মূর্তি ভঙ্গকারী। আর একটা হচ্ছে ইয়ামিন উদ্দৌলা, ইয়ামিন হাইফেন উদ, DAULA, দৌলা, ইয়ামিন উদ্দৌলা। এটার মানে হচ্ছে সাম্রাজ্যের দক্ষিণ হস্ত। ইয়ামিন উদ্দৌলা হাইফেন দিয়ে। আসলে দেখো, আমরা নামগুলো একসাথে উচ্চারণ করি ভারতের কালচারে, আর ওরা কি করে, ওদের ভেঙে উচ্চারণ করে। ওই জন্য সিরাজ উদ্দৌলা, কুতুব উদ্দিন, ওদের এইরকম উচ্চারণ, ওরা ভেঙে উচ্চারণ করে। ওই ইয়ামিন কি বললাম, উদ্দৌলা। আচ্ছা, এটা কি সাম্রাজ্যের দক্ষিণ হস্ত। 3 নাম্বার লেখো আমিন উল মিল্লাহ, আমিন AMIN, আমিন হাইফেন দিয়ে উল, উল, AMIN, আমিন হাইফেন দিয়ে উল, হাইফেন দিয়ে MILLAH, মিল্লাহ। আর বাংলাতে যারা লিখছো মসি লয় আকার হসন্ত, মিল্লাহ। এটার মানে কি, এটার মানে হচ্ছে ধর্মের রক্ষক। আচ্ছা, এবার দেখো এখান থেকে এই যে আমাদের ঘড়ির গজনী মামুদের যে ঘটনাগুলো গেল, তাহলে 1030 হয়ে যাচ্ছে, 1030 যেই হয়ে যাচ্ছে, 1030-এর পরে গজনীর যে অবস্থা সেটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। তাহলে গজনী ভেঙে যাওয়ার সময় একটা কাজ করেছিল, মানে গজনী যখন ভারত আক্রমণ করছিল, এরা মাঝখানে একটা কাজ করেছে, কোথায়, ওদিকে, মানে আমাদের ভারতে না, এবার ওদিকটায় হচ্ছে
ওখানে কি করেছে, একটা ঘুর রাজ্য বলে একটা আছে, সে ঘুর রাজ্যটা কোথায় না, ঘুর রাজ্যটা হচ্ছে গজনি এবং হিরাট বলে একটা জায়গা আছে, পশ্চিম আফগানিস্তানের গজনি এবং হিরাটের মাঝখানে একটা জায়গা হচ্ছে, কি নাম, তার নাম হচ্ছে ঘুর। ঘুর রাজ্যটা হচ্ছে সমতল থেকে প্রায় 10,000 ফুট ওপরে। এই ঘুর রাজ্য তখন কি হচ্ছে, গজনি আক্রমণ করছে এবং ঘুর রাজ্যকে গজনির সামন্ত রাজ্যে পরিণত করছে। সামন্ত রাজ্যে তোমরা জানো যে জমি জায়গা সব তোমরা দেখাশোনা করো, বিনিময়ে কি দেবে, লাভটা দেবে খালি, মানে এক কথা কর বা ট্যাক্স রুলস অনুযায়ী যেমন যেমন হয়। তাহলে যখনই গজনি মারা গেল মানে 1030-এ, তখন কি হবে তাহলে, ওদের একটা কি ছিল, তাহলে ওদের একটা ভাবনা ছিল যে আমাদেরকে জোর জবরদস্তি দখল করছে। এবার গজনির ছেলেরা এতটা মজবুত ছিল না, তারা ধীরে ধীরে কি হলো, দুর্বল হয়ে গেল। তখনই কি হচ্ছে, এদের এদের মধ্যে শুরুতে বলেছিলাম শাহানজবানি বংশ, এবার মনে করে দেখো শাহানজবানি বংশ, এই শাহানজবানি বংশ এরা কি হচ্ছে, এদের এদের 7 ভাই তখন অ্যাক্টিভ ছিল কোথায়, ঘুর রাজ্যে। এদের মধ্যে প্রথম কি হলো, কুতুবুদ্দিন বলে একজন ছিলেন, কি নাম, কুতুবুদ্দিন। তিনি এই বংশের মানে এই ঘুর বংশের দায়িত্ব সামলাচ্ছিলেন। তারপরে তার মারা যাওয়ার পরে কি আসছে, আলাউদ্দিন। আলাউদ্দিনকে এখানে এই বংশের ঘুর বংশের প্রকৃত রাজা বা সুলতান বলা হচ্ছে, মানে প্রকৃত এক কথায় প্রতিষ্ঠাতা বলা হচ্ছে। এরপরে ঘটনাক্রমে সেখানে কি হচ্ছে, আলাউদ্দিনের কাছ থেকে ক্ষমতা চলে যাচ্ছে গিয়াসুদ্দিনের কাছে, গিয়াসুদ্দিন ঘুরের কাছে। গিয়াসুদ্দিন ঘুর কে ছিল, ঘড়ির ভাই ছিল, দাদা ছিল। এই গিয়াসুদ্দিন ঘুর যখন ঘুর বংশের দায়িত্ব নিচ্ছে, তারপরে বসাচ্ছে কাকে, ঘুরের সাম্রাজ্যে মোহাম্মদ ঘড়িকে বসাচ্ছে। তাহলে এখান থেকেই চালু হয়ে যাচ্ছে মোহাম্মদ ঘড়ি ঘুর রাজ্যে কি সুলতানি পদ নিয়ে নিচ্ছে বা সম্রাট হয়ে যাচ্ছে, যাই বলো ওখানে। তাহলে কততে এটা, 1173-এ, কততে হচ্ছে এটা, 1173-এ হচ্ছে। তাহলে এইরকম একটা সময় 1173-এ হলেও যে ঘটনাটা ঘটছে এখানে, এর নামটা কি ছিল, তাহলে ওখানে দেখো নাম আছে শিহাবুদ্দিন। শিহাবুদ্দিন আছে, শিহাবুদ্দিন আছে তো, ওখানে আর একটা নামেও পরিচিত ছিল, আমাদের ভারতেও মোহাম্মদ ঘড়ি নামেই পরিচিত, আমরা সবাই জানি। কিন্তু যেহেতু আফগানিস্তানের লোকেরা, এর কি পরিচিত ছিল আরেকটা, মুইজ উদ্দিন। অনেক জায়গায় নাম পাবে মুইজ উদ্দিন, MUIZ, মুইজ উদ্দিন, MUIZ, মুইজ উদ্দিন নাম পাবে, আর একটা নাম পাবে মুইজ উদ্দিন। এই মুইজ উদ্দিন বা শিহাবুদ্দিন ঘড়ি, যে নামেই দিক, শিহাবুদ্দিন ঘড়ি বা মুইজউদ্দিন ঘড়ি বা মোহাম্মদ ঘড়ি, ঠিক আছে, বোঝা গেল কি বললাম, যে মুইজউদ্দিন ঘড়ি হোক বা শিহাবুদ্দিন ঘড়ি হোক একই লোক। আচ্ছা, তাহলে কততে সিংহাসনে বসছে, 1173-এ সিংহাসনে বসছে। ইনিও সিংহাসনে বসার 2 বছর পরে ভারত আক্রমণ করছে। তাহলে কত হচ্ছে, তার মানে ফার্স্ট আক্রমণ কত, এইভাবে মনে রাখবো আমরা যে গজনিও 2 বছরে 98 বসে 1000-এ আক্রমণ করেছে, আর এও সিংহাসনে বসা 2 বছর পরে 1173-এ বসে 1175-এ ভারত আক্রমণ করছে। তাহলে ভারত যদি আক্রমণ করে, এখানে সমস্যা আছে, এইবার 1203 লাগবে, এবার 1200, আচ্ছা 1100 কততে বললাম, 1173-এ ভারত আক্রমণ করছে, 75-এ। আচ্ছা, এইবার 1100 এর মাঝখানে এই যে 150-200 বছরে 300 বছর গেল, এই সময় কি ঘটনা ঘটলো, গজনি তো সব সম্পত্তি নিয়ে চলে যাচ্ছিল। তাহলে ভারতের রাজারা কি বসে বসে দেখছিল, স্বাভাবিক কথা, তারা কেউ কিছু করতেই পারেনি। কারণ তাদের মধ্যে কি ছিল, তারা যে তোমাদের বলেছিলাম যে তারা এখানে একটা বংশ অ্যাক্টিভ, বালুরঘাটে একটা বংশ অ্যাক্টিভ, আবার ধরে নাও শিলিগুড়িতে একটা বংশ অ্যাক্টিভ, মানে এদের দূরত্ব গুলো বিশাল। এরা কি ভাবতো যে আমি হচ্ছে সবটা দখল করে নেব, মানে যার ফলে এদের কারোর মধ্যে মিলটা ছিল না। কিন্তু যখনই এই 200 বছর 300 বছরের ইতিহাস হচ্ছে, এরা সামনে দেখছে, তখন এই রাষ্ট্রকূট, পাল, প্রতিহার, চৌহান, এরা এবার সবাই অ্যাক্টিভ হচ্ছে যে সব সম্পত্তি তো চলে যাচ্ছে। তখনই চৌহান বংশের একজন পৃথ্বীরাজ চৌহান থার্ড, পৃথ্বীরাজ চৌহান থার্ড, মেটেরিয়ালসে অনেক জায়গায় কোশ্চেনে এসছে, আমার কথা নয়, কোশ্চেনে অনেকবার এসছে শুধু পৃথ্বীরাজ চৌহান। একটা জিনিস আমরা মাথায় রাখবো, শুধু পৃথ্বীরাজ চৌহান হোক, একই বংশ যখন রাজা হয়, এক নামে দুটো রাজা কোনোদিনও হয় না, ওটা কোশ্চেনে ওরকম ওরা হয়তো ছাপিয়েছে, সেটা ওদের ব্যাপার, কারণ কোশ্চেন দেখে আমরা ঘাবড়াবো না। পৃথ্বীরাজ চৌহান থার্ড, এটা হচ্ছে NCERT-র বইতে আছে। তাহলে পৃথ্বীরাজ চৌহান থার্ড এর নেতৃত্বে ভারতীয় রাজারা দলবদ্ধ হচ্ছে, মানে এইবার ধীরে ধীরে কি হয়ে গেল, তাহলে এরা দলবদ্ধ হওয়া শিখলো। দলবদ্ধ হওয়া যখন শিখলো, 1191 সালটা হচ্ছে 1191, মোহাম্মদ ঘড়ি ভারতে এলো। আর কোথায় কোথা দিয়ে আসছে, মাঝখানে তরাইন নামক জায়গায় আটকাচ্ছে, বাতিন্দার একটু অধিক চায়। তার মানে এই তরাইন নামক জায়গায় যখনই আটকাচ্ছে, এইখানে যে যুদ্ধটা হচ্ছে এটাকে বলা হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ বা ফার্স্ট ব্যাটেল অফ তরাইন, ফার্স্ট ব্যাটেল অফ
তরাইন। তাহলে তরাইনের প্রথম যুদ্ধ কার কার মধ্যে হচ্ছে? মোহাম্মদ ঘুরি এবং কার কার মধ্যে হলো? তাহলে পৃথ্বীরাজ চৌহানি বলবো আমরা, পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি হেরে যাচ্ছে। হেরে যাওয়ার সাথে সাথে আর একটা ঘটনা ঘটছে। হেরে যাওয়ার সাথে সাথে মোহাম্মদ ঘুরি যুদ্ধে আহত হচ্ছে খুব, মানে এক কথায় যুদ্ধক্ষেত্রে 1191 পৃথ্বীরাজ চৌহান থার্ড লিখে রাখো। এবার কার সাথে? মোহাম্মদ ঘুরি। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি আহত হচ্ছে এবং যুদ্ধক্ষেত্রে ওখানে আছে নিশ্চয়ই, দেখ থাকা থাকা উচিত। আচ্ছা, এবার দেখো পৃথ্বীরাজ চৌহান তাহলে কি হচ্ছে? একে হারিয়ে দিল। এইবার এখানে যে আহত হলো একে কে নিয়ে গেল? এক খলজি সেনাপতি। এক খলজি সেনাপতি কাকে নিয়ে গেল? ঘুরিকে নিয়ে, অর্থাৎ তার জীবনকে বাঁচিয়ে সাম্রাজ্যে নিজ রাজ্যে ফিরিয়ে নিয়ে গেল। এখান থেকে খলজি বংশ ঘুরের খুব কাছাকাছি, মানে ঘুরি বংশের কাছাকাছি হয়ে গেল, মানে তারা ভালোবাসার পাত্র হয়ে উঠলো। এবার মোহাম্মদ ঘুরি 1192 আবার চলে এসছে। হ্যাঁ, তোমরাও শুনবে, অসুবিধা নেই, এরপরে তোমরাও শুনবে। আচ্ছা দেখো, এরপরে যদি আমরা দেখি তাহলে আমাদের মেন যে যে জায়গাগুলো থেকে আমাদের বারবার কোশ্চেন আসে সেগুলোই আমি বলবো, এগুলোই গল্পটা খালি মনে রাখো। তাহলে 92 আবার যখন এলো কোন জায়গা? ফের তরাইন। ফের তরাইনে আবার যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধটাকে বলা হয় সেকেন্ড ব্যাটেল অফ তরাইন। তাহলে একই জায়গায় দুবার যুদ্ধ হচ্ছে, 91 এবং 92। লোক একই, পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি। কিন্তু দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান হেরে যাচ্ছে। তাহলে প্রথম তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জিতে যাচ্ছে এবং দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কি ওখানে জিতে গেল, আর এটাতে পৃথ্বীরাজ চৌহান হেরে যাচ্ছে। মানে পৃথ্বীরাজ চৌহান হেরে যাচ্ছে, মানে মানে মোহাম্মদ ঘুরি জিতে যাচ্ছে না। প্রথমটাতে কি বললাম? প্রথম তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান আর ঘুরির মধ্যে হয়েছে, ঘুরি হেরে গেল। তার স্বাভাবিক কথা, পৃথ্বীরাজ চৌহান জিতলো যে, ঘুরি ওখানে আহত হলো, ওকে নিয়ে চলে গেল কে? খলজি সেনাপতি, জীবন বাঁচিয়ে গেল। তখন থেকে এক খলজিরা ঘুরির কাছাকাছি চলে এলো। দ্বিতীয় পরের বছর 1192 আবার এলো কোথায়? তরাইনের। এটাকে বলা হচ্ছে দ্বিতীয় তরাইনের যুদ্ধ। এখানে পৃথ্বীরাজ চৌহান হেরে গেল, ঘুরি জিতে গেল। পার্থক্য এটাই, প্রথমটাতে হেরে গেছে, দ্বিতীয়টাতে জিতে গেছে। ঘুরি জিতে গেছে দ্বিতীয়টাতে। এবার এখানে একটা সমস্যা হলো, এই যে যুদ্ধে, এই যুদ্ধে যদি বলে ঘুরির প্রধান সেনাপতি কে ছিল? ঘুরির প্রধান সেনাপতি ছিল হচ্ছে এখানে এই কুতুবউদ্দিন আইবাক। কুতুবউদ্দিন আইবাক। তাহলে এখানে এবার ভারতীয় ইতিহাসে কে ঢুকলো? তাহলে এখানে কুতুবউদ্দিন আইবাকের প্রবেশ হয়ে গেল। মানে কি, ঘুরির মৃত্যু এগিয়ে আসছে, ঘুরির মৃত্যু এগিয়ে আসছে, আর এপারে ভারতের সাম্রাজ্যে কুতুবউদ্দিন আইবাকের প্রবেশ ঘটছে, তাই তো নাকি? তার মানে এখানে সেনাপতি পদে ঢুকলো। কিন্তু একটা সমস্যা হচ্ছে, এখানে ঘুরি এর মাঝখানে তো আক্রমণ করেছে, ঘুরি তো আর বসে থাকেনি। তাহলে 75 থেকে ঘুরি আক্রমণ করেছে। ঘুরি কি করেছে? ঘুরির সময়ের মধ্যে ঘুরি দুটো কাজ করেছে। একটা হচ্ছে পাঞ্জাব আক্রমণ করেছে। ঘুরির ফার্স্ট আক্রমণ হচ্ছে মুলতান, 1175 লিখে রাখো, 1175 মুলতান। এবং রাজা হচ্ছে কারমাথি ডাইনাস্টি। ওই যে বললাম ইসমাইলি বংশ, সেই দাউদ কারমাইতি ছিল এর আগে, মনে আছে? 1175 কি আক্রমণ করছে? মুলতান। রাজা কেছে বা বংশকে? কারমাথি ডাইনাস্টি। খানিকটা আগে পরে মোহাম্মদ গজনির সময় পড়িয়েছিলাম, মনে আছে কিনা? কারমাথি ডাইনাস্টি ছিল। এখানেও একই অবস্থা। এইখানে কাকে বসাচ্ছে? তাজউদ্দিন ইলদুজ। এই নাম কটা মনে রাখো, এইগুলো থেকেই কোশ্চেন আমাদের বারবার আসে। এখানে কাকে বসাচ্ছে? তাজউদ্দিন ইলদুজকে বসাচ্ছে কি হিসেবে? শাসন কর্তা হিসাবে। কি হিসেবে বসাচ্ছে? শাসনকর্তা। তাহলে কি বোঝা গেল? 1175 মুলতান আক্রমণ করলো কারে? কারমাথি ডাইনাস্টিকে। বসালো কাকে? তাজউদ্দিন ইলদুজ। এরপরে আরেকবার আক্রমণ হয়েছিল কোথায়? সিন্ধ প্রদেশে, কারণ গজনিও সিন্ধের ছিল। তাহলে স্বাভাবিক কথা, ঘুর রাজ্য কাদের হবে? মানে সিন্ধ কাদের হবে? তাহলে ঘুর রাজ্যেরই হবে কিনা? স্বাভাবিক জিনিস যে সেই ঘুর রাজ্যে কাকে বসে? এই সিন্ধে কাকে বসাচ্ছে? নাসির উদ্দিন কুবাচা। এটা মনে রাখো। সিন্ধ আক্রমণটা বলছি আমি, খালি এইটা মনে রাখো, দুটো নাম, আক্রমণগুলো আমি সব বলে দিচ্ছি। তাহলে কি বললাম? মুলতান আক্রমণ করে কাকে বসালো? তাজউদ্দিন ইলদুজ। আর সিন্ধ আক্রমণ করে সেখানে শাসনভার কাকে দিয়েছিল? নাসিরউদ্দিন কুবাচা। আক্রমণ দেখো, আমি আক্রমণগুলো কেন বলছি না, কারণ আক্রমণগুলো এই সাল ধরে আমাদের কোশ্চেন খুব কম আসে। আমি যে কটা সাল বলবো এই কটা সাল আমাদের বারবার আসে, আর এই নামগুলো আসে। সাল কটা আমি অবশ্যই লিখে দেবো, বলছি। তাহলে মুলতান আক্রমণ করে মুলতানের দায়িত্ব দিয়েছিল তাজউদ্দিন ইলদুজ, ILDUZ, তাজউদ্দিন ইলদুজ। আর
সিন্ধ আক্রমণ করে সিন্ধের দায়িত্ব দিয়েছিল নাসির উদ্দিন কুবাচা, CUBHA, কুবাচা, নাসির উদ্দিন কুবাচা। আচ্ছা, এবার নাসির উদ্দিন কুবাচা, তার মানে তাহলে এখানে আমরা দেখলাম যে কুতুবউদ্দিন আইবকের কোনো ক্ষমতা তার মানে এখানে দেওয়া হচ্ছে না। আচ্ছা, কুতুবউদ্দিন আইবকের ক্ষমতা দেওয়া হচ্ছে না, তার কারণ আছে। তার কারণ আছে, কুতুবউদ্দিন আইবক আমরা জানি মোহাম্মদ ঘুরির দাস ছিল, সেনাপতি তো ছিল ছিল, আসলে প্রথম জীবনে দাস ছিল। সমস্যা হচ্ছে এখানেই আমাদের ইতিহাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে যখন দাস ছিল, হঠাৎ হঠাৎ যে দাস থেকে হঠাৎ কেউ যদি সেনাপতি হয়ে যায়, তাহলে বাকি পাবলিকের মনে কি হবে? এই যে তাজউদ্দিন ইল্লু যেমন নাসিরউদ্দিন কুবাচা বলছে, তো হঠাৎ দাস সেনাপতি হয়েছে, তার মানে ঠিক নয়। তাদের মধ্যে একটা ভেতরে হিংসা ভাব ছিল, কিন্তু প্রকাশ সহজে, কারণ ঘড়ি হচ্ছে খুব অ্যাক্টিভ শাসক ছিল। কিন্তু ঘড়ি যতবারই আক্রমণ করতো সব জায়গায় মোহাম্মদ ঘড়ি তার সাথে বেশিরভাগ জায়গায় যেত, মোহাম্মদ ঘড়ি বেশিরভাগ জায়গায় যেত। তাহলে মোহাম্মদ ঘড়ি প্রথম একে নিয়েছিল কুতুবউদ্দিনকে কত সালে? 1192 তরাইনে দ্বিতীয় যুদ্ধে নিয়ে এসেছিল। এই পর্যন্ত কুতুবউদ্দিন আইবক মাথায় রাখো খালি। এবার ঘড়ির এবার যুদ্ধ হচ্ছে কততে? ঘড়ির তৃতীয় যে বিখ্যাত যুদ্ধটা সেটা হচ্ছে 1194 চান্দোয়ার যুদ্ধ জয়চান্দের সাথে। 1194 চান্দোয়ার যুদ্ধ বা চান্দোয়ার ব্যাটেল কার সাথে হচ্ছে? জয়চান্দের সাথে হচ্ছে। এই তিনটে যুদ্ধ থেকে আমাদের বারবার কোশ্চেন আসে। এবার বাকি যুদ্ধ কথা আমি বলে দিচ্ছি। 1178, হ্যাঁ, চান্দোয়ার যুদ্ধ। 1194 জয়চাঁদ, জয়চান্দের সাথে যে চান্দোয়ার যুদ্ধ, যে রাজা জয়চান্দের সাথে হচ্ছে। মোহাম্মদ ঘড়ি যে, এখানে তো ঘড়ির আক্রমণই হচ্ছে সবগুলো যে। তাহলে ফার্স্ট হচ্ছে 1175, এবার সেকেন্ড লেখো। ফার্স্টটা তো বলে দিয়েছি তখন, সেকেন্ড হচ্ছে 1178 কায়াদারা ব্যাটেল। 1178 কায়াদারা ব্যাটেল, KAYADARA, কায়াদারা, KAYADARA, এটা গুজরাটের কাছাকাছি একটা যে জায়গা। কায়াদারা ব্যাটেল, রাজা কে ছিল? ভীমা টু, মানে দ্বিতীয় ভীম। আচ্ছা, থার্ড আক্রমণ হচ্ছে 1181 পাঞ্জাব, এটা খুসরু মালিক, এখানে কে ছিল? খুসরু মালিক। 1181 পাঞ্জাব, খুসরু মালিক। 1181 পাঞ্জাব, খুসরু মালিক। আচ্ছা, এবার 1186 পাঞ্জাব, এখানেও খুসরু মালিক ছিল। 1186, আর তারপরে দুটো আক্রমণ তোমরা জানোই, বলে দিলাম। 1191 হয়েছে, 1192। এবার 1194টাও বললাম, আর একটা মাঝখানে ছিল 1195 হয়েছে। 94টা চান্দোয়ার যুদ্ধ বলেই তো দিলাম, তিনটে আক্রমণ শুরুতে বললাম না, ওই তিনটে যে আমাদের মেন আসে যে। আর বাকি তিনটে যে বললাম, 1175, 1178, 1181, 1186। 86তে কার হলো? পাঞ্জাবে খুসরু মালিকের সাথে। মানে এক কথায় পাঞ্জাব দুবার আক্রমণ করেছিল, শাসক কে ছিল? আচ্ছা, ডাউট হলে বলো। 1181তে পাঞ্জাব, শাসক হচ্ছে খুসরু মালিক। 1186তে পাঞ্জাব, শাসক হচ্ছে খুসরু মালিক। একই আক্রমণ, ওই জন্য তাড়াতাড়ি বললাম ওখানে, তাহলে তোমাদের শেষ হবে না। আচ্ছা, এবার দেখো, এবার 1195 একটা আক্রমণ হচ্ছে, এটা হচ্ছে BAYA, ভয়ানা, BAYANA, এখানেও রাজা ভীমা, ভীমা টু, BAY 1195 ভয়ানা, BAYANA, এটাও রাজা ভীম, মানে দ্বিতীয় ভীম। আচ্ছা, আর 1205 একটা আক্রমণ হচ্ছে, এটা কি? খোকার্স, KHOKRS, খোকার্স। এই কটা আক্রমণ এখান থেকে বিখ্যাত। খোকার্স, KHOKRS, আর বাংলাতে খোক্কর, খোকার কয় কয়রা, খোক্কর জাতি একটা, খোক্কর জাতি, ইংলিশে হচ্ছে খোকার্স হয়ে যাচ্ছে। এবার দেখো, এই যে 1205 আক্রমণ শেষ, 1206 ঘড়ির মৃত্যু হচ্ছে, তাই তো? ঘড়ির যখন মৃত্যু হলো, তাহলে এবার সমস্যাটা কি হবে? তাহলে ভারতের শাসনভার কার কার উপর থাকবে? তাহলে তোমাদের মতে কি হওয়া উচিত? কি করে কুতুবউদ্দিন আইবক? কুতুবউদ্দিন আইবক দাস যে, কুতুবউদ্দিন আইবক তো দাস। তাহলে ঘড়ির সিংহাসনে তখন তার মানে এখানে পাওয়ারফুল কে ছিল? তাজউদ্দিন ইলদুজ আর নাসিরউদ্দিন কুবাচা, কারণ ওরাই ওখানে শাসনকর্তা ছিল। তার শাসনকর্তাদের চান্স কি বেশি, যে ওরাই রাজা হওয়ার চান্স বেশি ওদের, মানে সুলতান হওয়ার। কিন্তু ঘটনাক্রমে কি হলো? এর ঘড়ির ছেলে গিয়াসউদ্দিন সিংহাসনে বসে বলছে, তুমি আমার বাবার প্রচুর সেবা করেছো, তাহলে সুতরাং তোমাকে ছাড়পত্র দিয়ে দেওয়া হলো, দাস ব্যবস্থা থেকে মুক্তি।
যেই দাস ব্যবস্থা থেকে মুক্তি দিল, এইবার ঘটনাটা ঘটলো। কুতুবুদ্দিন আইবক তোমরা জানোই যে সব জায়গায় ঘড়ির সাথে যেত, তার মানে এমনিতে তার ক্ষমতা আগাগোড়াই বেশি ছিল, এবং সব জায়গার মানুষ কাকে চিনতো তাহলে? কুতুবুদ্দিন আইবককে বেশি চিনতো, আর তাজউদ্দিন আর নাসিরউদ্দিনকে কম চিনতো, কারণ ওরা একটা জায়গার, আর এ সব জায়গায় যেত, যেখানে যেখানে যেত এখানে। তখনই কুতুবুদ্দিন আইবক যেই ছাড়পত্র পেলো, সঙ্গে সঙ্গে ও লাহোরে চলে গেল, কারণ রাজধানী ছিল কোথায়? এখানে। এদিকটা ওদিক থেকে আমাদের আসতো। এই লাহোরের জনসাধারণের সাপোর্টে তখন দিল্লি সুলতানি প্রতিষ্ঠা করলো কুতুবুদ্দিন আইবক 1206-তে। লাহোরের জনসাধারণের মানে, এবার জনসাধারণ বলা যাবে না, অভিজাত সহ জনসাধারণ। কেন? কারণ তখনও বংশ অ্যাক্টিভ, তখনও কিন্তু সুলতান একা ক্ষমতা ভোগ করে না, মানে আমি বসবো আমার ছেলে বসবে এরকম নয়, তখন অভিজাতরা এদেরকে চেঞ্জ করার ক্ষমতা রাখতো। মানে ওই যে পাল বংশ, প্রতিয়ার বংশ, এরা তখন কি এক একটা বংশ যদি চাইতো রাজাকে নামিয়ে দিত। এবার এইটার ইতিহাস তোমরা যদি মানে বিয়ে না হয়, চীনের ইতিহাস দেখবে প্রচুর এরকম, চীনের বংশগুলো মিলে রাজাকে নামাতো, আজকে কালকে বসাতো, এরকম করতো খালি। তা আমাদের এখানে কি হতো? আমাদের এখানে এদের মধ্যে যেহেতু নিজেদের মধ্যে কোন্দল বেশি, এই জন্য এই ধরনের ইতিহাস আমাদের এখানে বেশি দেখা যায়নি। এই জন্য আমাদের এই জোট হতে কত বছর সময় লেগেছে মনে করে দেখো। সেই যে আরবদের থেকে প্রায় 200-300 বছর, 1194-91 এসে তবে একটা জোটবদ্ধ হচ্ছি আমরা, মানে কত বছর ভাবো, সেই 700 থেকে কত বছর, প্রায় 350-400 বছর। তার মানে কি আমাদের মধ্যে হিংসা বেশি, লোভ বেশি, যা সেটা পরের ব্যাপার, কিন্তু বুঝে গেল যখন, চেঞ্জ হয়ে গেল। এইবার এই সময় কি হলো? কুতুবুদ্দিন আইবক তাহলে দিল্লি সুলতানি প্রতিষ্ঠা করলো। তাহলে কিন্তু এখানে আর কিছু কোশ্চেন আছে যে মোহাম্মদ ঘড়ির সময় কে কে এসছে, আর তার আগে আরেকটা জিনিস বাদ আছে। এখানে যে একজন ছিল মনে করে দেখো, কে ছিল এখানে 1203-এ? কে ছিল 1203-এ? কে ছিল? আরে ইফতিখার উদ্দিন বখতিয়ার খিলজি ছিল, যে 1203-এ শুরুতে বলে গেছিলাম, মনে নেই? তাহলে ওই যে ঘড়ি যখন শাসন করেছিল, তোমাদের বলেছিলাম যুদ্ধক্ষেত্রে যখন পালিয়েছিল, তাই না? তাহলে খলজি বংশ তার কাছাকাছি গেল, বাঁচিয়েছিল, খলজি বংশ তাকে গুরুত্ব দিল। তখনই খলজি বংশের একজন ওই যে ইফতিখার উদ্দিন বখতিয়ার খলজি এখানে শাসনকর্তা ছিল, বাংলা আর বিহারের। বোঝা গেল? তাহলে এই চারজন, তাহলে ঘড়ির সাম্রাজ্যের মূল কাণ্ডারি কজন? তাহলে ওদিকে 3জন আর এদিকে একজন। বোঝা গেল? 4জন। এইবার এখান থেকে যে কোশ্চেনটা আসে, এখান থেকে যে কোশ্চেনটা, সেটা কি না, এ খলজি, ইফতিখার উদ্দিন বখতিয়ার খলজি বিহার আক্রমণ করেছে কবে? এটা হচ্ছে 1197-এ, লিখে রাখো এটা, 1197-এ বিহার আক্রমণ করেছে। আচ্ছা, এবার যদি বলে 1197-এ, কিন্তু বিহার আক্রমণ করে কি ঘটনা ঘটিয়েছিল? দুটো বিষয় এখানে, দুটো জিনিস ধ্বংস করেছিল। একটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে বিক্রমশিলা। তাহলে কততে বিহার আক্রমণ করছে? কততে? 1197-এ। আর কি ধ্বংস করেছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় আর কি বিক্রমশিলা। দুটো জিনিস, এটা অনেকবার কোশ্চেন এসছে এই 3টে জিনিস। আর যদি বলে বাংলা আক্রমণ করেছে তাহলে কবে? 1203, আগেই বলা হয়ে গেছে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার লেখো এখানে, যদি বলে যে এর সময় হিস্টোরিয়ান বা শিক্ষাবিদ কে ছিল? আল বিরুনি, লিখে রাখো। আল বিরুনি দুটো বইয়ের নাম আসে, লেখো এখানে। আল বিরুনিও লেখো, শিক্ষাবিদ উপস্থিত ছিলেন। আল বিরুনির প্রকৃত নাম আসে আমাদের, আল বিরুনির প্রকৃত নাম লেখো, আবু রেহান মাহমুদ। আবু রেহান মাহমুদ, আবু রেহান মাহমুদ, আবু রেহান মাহমুদ। আচ্ছা, এবার যদি বলে আল বিরুনির সময় কত? তাহলে 1233 থেকে 1347 পর্যন্ত। সময়টাও কোশ্চেনে অনেকবার এসছে, আল বিরুনির সময়, এই কারণ 1233 থেকে 1347, এই 1347, 1247, 1300 বলে দিচ্ছি, 1247, তাড়াহুড়োই আর হয় না। তাহলে দেখো, তার মানে এখানে এবার বলে এর প্রকৃত নাম কি? এটা একটা কোশ্চেন আসে, আবু রেহান লেখো মাহমুদ, লিখে রাখো। আর এর দুটো গ্রন্থের নাম আসে, দুটো গ্রন্থের নাম লেখো। তোমরা জানো, একটা তো অবশ্যই জানো তোমরা, কিতাব আল হিন্দ একটা, আর একটা হচ্ছে তাহকিক এ হিন্দ। একটা হচ্ছে কিতাব আল হিন্দ, আর একটা হচ্ছে তাহকিক এ হিন্দ। একটা হচ্ছে কিতাব আল হিন্দ, KITAB হাইফেন দিয়ে, আল ALL HIND হিন্দ। আর একটা হচ্ছে তাহকিক THKIK তাহকিক, তাই কি না, হাইফেন দিয়ে আই, হাইফেন দিয়ে হিন্দ HIND হিন্দ। এই কটা আসে এখান থেকে। আর একজন আসে ইবন বতুতা, ইবন বতুতা,
আচ্ছা আমি একটা সাল এখানে কনফিউজ করে ফেলেছি, সালটা কাটো, একটা সাল কনফিউজ করে ফেলেছি, ওটা 1024 লেখো ওখানে। এই ওইটা কেটে দাও, আলবিরুনি সালটা কেটে দাও, আলবিরুনি সালটা কেটে দাও, দিয়ে লেখো ইবন বতুতার সাল লেখো 1233 থেকে এই 1247 লেখো, ওই সালটা কেটে দাও ওখানে। আলবিরুনি সালটা কেটে দাও, সালটা কেটে দাও 1233, ওটা কেটে দাও, ওটা ইবন বতুতার জায়গায় লেখো 1233 থেকে 1247 লেখো। যেটা ইবন আলবিরুনি সালটা বললাম কিনা ওইটা কেটে দাও খালি, দিয়ে ওখানে লেখো ইবন বতুতার জায়গায় 1247 থেকে 1247 লেখো। এর কোথাকার ট্রাভেলার ছিল, এইটা একটা কোশ্চেন আসে যে ইবন বতুতা কোথাকার লোক ছিল, ইনি হচ্ছে মরক্কো ট্রাভেলার ছিল, এইটা কোশ্চেনে আসে, মরক্কো ছিল। আচ্ছা আর একজন পাশ্চাত্যের একজন আসে তা ট্রাভেলার, এনার নাম হচ্ছে নিকোলা দে কন্তি, নিকোলা দে কন্তি, নিকোলা দে কন্তি, এইটা এখান থেকে কোশ্চেন অনেকবার এসছে। আচ্ছা এখান থেকে মোটামুটি আর আর তেমন কিছু কোশ্চেন আসে না। এবার যদি কোশ্চেন দেয় এখানে আরেকটা কোশ্চেন দেয় যে ভারতীয় রাজাদের হারের কারণ কি, বা ঘড়ি সাম্রাজ্যের বা মোহাম্মদ ঘড়ি জেতার কারণ কি। মোহাম্মদ ঘড়ি জেতার কারণ হচ্ছে সেই ইস্পাত শিল্পের এক্সপার্ট ছিল, মানে লোগো ব্যবহার ভালো জানতো। আর কি জানতো না, সে ঘোড়ার পায়ের নাল লাগানোর ভালো ব্যবস্থা করেছিল, যেটা ভারতীয় রাজারা ঘোড়ার পায়ের নাল লাগায় না। নাল কি আমরা সবাই জানি, একটা লোহার পাত একটা, যাতে কি হয় এতে ঘোড়া দীর্ঘক্ষণ দৌড়াতে পারে। নাল যদি লাগানো হয় তাহলে ঘোড়া দীর্ঘক্ষণ দৌড়াতে পারে। তাহলে ভারতীয় রাজারা ঘোড়ার পায়ে নালের ব্যবহারও করতো না, এবং তার সাথে সাথে কি করতো, এরা প্রাচীন যুদ্ধনীতি নিয়েছিল, প্রাচীন যুদ্ধনীতি। আর আমাদের যারা মোহাম্মদ ঘড়ি আমাদের এখানে যারা এসেছিল তারা কি করেছিল, এরা হচ্ছে ঘোড়ার মাধ্যমে যুদ্ধনীতি নিয়েছে। তাহলে স্বাভাবিক কথা, পদাতিক বাহিনী আর প্রাচীন যুদ্ধনীতির সাথে নিশ্চয়ই আধুনিক কি হবে, যুদ্ধনীতি জিতে যাবে। এই কারণে ঘুর সাম্রাজ্যের বা ঘড়ির জেতার আর একটা কারণ এটা। যাই হোক এই পর্যন্ত গেল আমাদের। তাহলে তিনজন এলো, তিনজন কে কে, এক হচ্ছে আরব, দুই হচ্ছে আরবের কে মোহাম্মদ বিন কাসিম, আরবের মোহাম্মদ বিন কাসিম। আর কি এলো গজনির, কে এলো গজনির মাহমুদ। আর কে এলো শিহাবুদ্দিন বা মুইজুদ্দিন মোহাম্মদ ঘড়ি, শিহাবুদ্দিন মোহাম্মদ ঘড়ি বা মুইজুদ্দিন মোহাম্মদ ঘড়ি এলো। এই তিনজন হচ্ছে সুলতানি আমলের আগে এলো। এবার বোঝা গেল যে ভারতে সুলতানি সাম্রাজ্য কেন প্রতিষ্ঠা হলো। এর এই তিনটে থেকে আমাদের প্রচুর বার কোশ্চেন এসছে, প্রচুর বার এসছে।